সমাজ আমাকে কেবল একজন সাধারণ ছুতোর মিস্ত্রি হিসাবে তাচ্ছিল্য করত। সেদিন আমি পাহাড়ের চূড়ায় থাকা সুবিশাল প্রাসাদ থেকে কিছু ভাঙাচোরা আসবাবপত্র সংগ্রহ করে আনি, যার মধ্যে প্রাচীন একটি কাঠের সিন্দুক ছিল। নিজের ছোট্ট কুটিরে বসে সিন্দুকটি পরিষ্কার করার সময় গোপন কুঠরি থেকে পুরনো রাজকীয় দলিলের খোঁজ পাই। আমি চাইলে রাতারাতি সম্পদশালী হয়ে যেতে পারতাম, তবে আমি সেই অমূল্য সম্পদ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি। যখন আমি পুনরায় সেই প্রাসাদে পৌঁছলাম, তখন জানতে পারলাম যে তারা ভয়ঙ্কর দেনায় নিমজ্জিত এবং তাদের পুরো সম্পত্তি নিলামে ওঠার উপক্রম হয়েছে। আমার সততা তাদের সম্মান বাঁচিয়ে দেয় এবং এর প্রতিদানস্বরূপ তারা আমাকে স্থায়ী কাজের সুযোগ এবং তাদের উত্তরাধিকারিণীর সাথে বিবাহের প্রস্তাব প্রদান করে। আমি অনিক। আমি সবেমাত্র কাঠের কারখানা থেকে বেরিয়েছিলাম। আমাকে দেখেই দাদিমা তৎক্ষণাৎ বললেন, খানিকক্ষণ আগে একজন বার্তাবাহক এসেছিল। সে জানিয়ে গেছে যে পাহাড়ের ওপরের ওই বিশাল জমিদারের বাড়িতে তোমাকে তলব করা হয়েছে। হয়তো আজ তুমি সেখান থেকে প্রচুর পুরনো কাঠের আসবাব মেরামত বা কেনার সুযোগ পাবে। খুব ভালোভাবে পরীক্ষা করবে, দামি কাঠের টুকরোগুলো আলাদাভাবে গুছিয়ে রাখবে। এরপর আমরা সেগুলো সুন্দরভাবে খোদাই করে শহরের বড় বাজারে চড়া মূল্যে বিক্রি করব। অথবা এমনও হতে পারে যে তারা সরাসরি শৌখিন ক্রেতাদের কাছে পৌঁছে দেব। তাদের বিশাল একটি গুদামঘর রয়েছে। সম্ভবত তারা গুদামঘরটি পুরোপুরি খালি করতে চাইছে। তুমি অত্যন্ত সতর্কতার সাথে যাবে এবং যতটুকু সম্ভব ততটা সংগ্রহ করে আনবে। আজ মনে হচ্ছে আমাদের বেশ ভালোই উপার্জন হবে। দাদিমার কথা শুনে আমি তৎক্ষণাৎ জিজ্ঞাসা করলাম, তার মানে কি আমি বড় ঠেলাগাড়ি নিয়ে যাব যদি মালামাল প্রচুর থাকে? তিনি সম্মতিসূচক মাথা নাড়লেন এবং বললেন, এটাই সবচেয়ে সঠিক সিদ্ধান্ত হবে, কারণ পারিশ্রমিক তো তোমাকে তাদের হিসেব অনুযায়ী মেটাতে হবে। তারা অত্যন্ত বিত্তবান মানুষ। এমনও হতে পারে যে তারা তোমার কাছ থেকে কোনো মূল্যই গ্রহণ করবে না। তবে খেয়াল রেখো, সেই জন্যই বড় গাড়ি নিয়ে যাও। যদি মালামাল রেখে আবার ফিরে আসতে হয় তবে ভীষণ সমস্যা হয়ে যাবে। আমি পুনরায় ঘরের ভিতর প্রবেশ করলাম। আমি কাঠের বাক্স খুলে বেশ কিছু জমানো অর্থ নিজের কাছে সযত্নে রেখে দিলাম। পুরো গুদামঘর ভর্তি আসবাবপত্র ছিল, তার মানে বেশ ভালোই মুনাফা অর্জিত হতে পারে। দাদিমা আমাকে পাশে বসিয়ে নিজের হাতে সকালের খাবার খাওয়ালেন। তিনি বলতে লাগলেন, বাছা, জীবনে সর্বদাই সততা বজায় রেখো। কখনোই কোনো মানুষের সাথে কোনো অন্যায় আচরণ করো না অথবা কাউকে প্রতারিত করো না, যার ফলে শেষ পর্যন্ত তোমার নিজেরই ক্ষতি হয় এবং তোমার ওপর থেকে মানুষের বিশ্বাস সম্পূর্ণভাবে উঠে যায়। আমি দাদিমার কথাগুলো অত্যন্ত মনোযোগ দিয়ে শুনতাম এবং গভীরভাবে উপলব্ধি করতাম। আমার দাদিমা সর্বদা আমাকে এভাবেই নৈতিকতার শিক্ষা দিতেন, যাতে আমার দ্বারা পৃথিবীর কারো বিন্দুমাত্র ক্ষতি সাধিত না হয়। আমি খাবার খাওয়া শেষ করে তৎক্ষণাৎ আমার ঠেলাগাড়িটি বাইরের রাস্তায় বের করতে শুরু করলাম। আজ আমার কাছে ঘোড়া গাড়ি থাকলে আমার কতই না সুবিধা হতো। কিন্তু প্রতিটি সংগ্রামের সাথেই একসময় প্রশান্তি আসে। আমি সর্বদা এই কথাটি স্মরণ করে নিজেকে মানসিকভাবে শক্ত রাখতাম। ঠেলাগাড়ি নিয়ে আমি সবেমাত্র মূল রাস্তায় এসেছি যে হঠাৎ পাড়ার এক প্রবীণ ব্যক্তি আমাকে দেখে উপহাস করে বললেন, খুব তো উপার্জন করছো, এখন তো শহরের বড় বড় জমিদার বাড়ি থেকে তোমার ডাক আসতে শুরু করেছে। নিশ্চয়ই তারা প্রচুর অর্থ প্রদান করে। অন্তত একটা ভালো বাহন তো কিনে নিতে পারো। সাধারণ কাঠের মিস্ত্রি তো কি হয়েছে, এমন একটা সময় নিশ্চয়ই আসবে যখন তুমি প্রচুর ধনসম্পদের মালিক হবে। এটা কি তুমি সারাদিন ঠেলাগাড়ি টেনে বেড়াও? তুমি কি এই ভারী জিনিস টানতে টানতে ক্লান্ত হয়ে পড়ো না? তোমার কাছে ভালো বাহন থাকলে তোমার এত শারীরিক কষ্টও হতো না। তুমি অত্যন্ত আরামে যে কোনো স্থানে যাতায়াত করতে পারতে। তার কথা শুনে আমি তাকে পাল্টা কোনো উত্তর প্রদান করিনি। বর্তমান সমাজের মানুষ কত সহজেই অন্যের পরিস্থিতি না বুঝে এই ধরনের কথাগুলো অবলীলায় বলে দেয়, কিন্তু কেউ জানে না যে সামনের মানুষটি প্রতিদিন কেমন নিদারুণ কষ্টের মধ্য দিয়ে জীবনযাপন করছে। আমার দাদিমার চোখের ছানি কাটার কথা ছিল, কিন্তু আমার কাছে এত পর্যাপ্ত অর্থ ছিল না যে আমি তাকে ভালো চিকিৎসালয়ে নিয়ে যেতে পারি। এখন আপাতত সাধারণ গাছগাছালির অশুভের ওপর নির্ভর করেই তার দিনকাল অতিবাহিত হচ্ছিল। আমি চুপচাপ নিজের গাড়ির চাকা ঘোরাতে শুরু করলাম এবং সোজা সেই বিশাল প্রাসাদের দিকে অগ্রসর হলাম। আমার মস্তিষ্কে শুধু এই ভাবনাই বারবার ঘুরপাক খেতে শুরু করেছিল যে ইস, আমার কাছে যদি প্রচুর জমানো অর্থ থাকত তবে আমি দাদিমার উন্নত চিকিৎসা করাতে পারতাম। তার চোখে প্রায় তীব্র যন্ত্রণা হতো। চিকিৎসক তাকে স্পষ্টভাবে সতর্ক করে দিয়েছিলেন যে যতদিন না এই চোখের ছানি কাটা হচ্ছে তার এই যন্ত্রণা এভাবেই অব্যাহত থাকবে এবং যত তাড়াতাড়ি সম্ভব এই অস্ত্রোপচারের কাজটি করিয়ে নেওয়া উচিত। অন্যথায় ভবিষ্যতে আমাদের আরও ভয়ঙ্কর পরিণতির সম্মুখীন হতে হবে।
আমি এই সমস্ত ব্যাপারেই খুব ভালোভাবে অবগত ছিলাম। আমার সাথে কাজ করা অনেক সহকর্মী আমাকে প্রায়ই ইশারায় বোঝাতো যে নিজের দাদিমার চিকিৎসা দ্রুত করাও। যদি সংক্রমণ পুরো চোখে ছড়িয়ে পড়ে তবে তুমি ভীষণ বিপদে পড়বে। যদি তার দৃষ্টিশক্তি চিরতরে হারিয়ে যায় তবে তোমার পৃথিবীতে আপন বলতে আর কেউ অবশিষ্ট থাকবে না। তোমার যত দ্রুত সম্ভব তার উপযুক্ত চিকিৎসা করানো উচিত, যাতে সে খুব তাড়াতাড়ি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারে এবং দীর্ঘকাল তোমার পাশে ছায়া হয়ে থাকতে পারে। কিন্তু আমার কাছে সঞ্চিত কোনো অর্থই ছিল না। আমি মনে মনে আক্ষেপ করতে করতে সেই বিশাল জমিদার বাড়ির মূল ফটকের দিকে পৌঁছে গেলাম। প্রধান রক্ষী আমাকে ফটকেই আটকে দিল এই বলে যে আমার মতো সাধারণ পোশাকের লোক ভেতরে প্রবেশ করতে পারবে না। আমি তৎক্ষণাৎ তাকে জানালাম যে আমাকে এই প্রাসাদের বর্তমান মালিক মহিমাবাবু ব্যক্তিগতভাবে ডেকে পাঠিয়েছেন। আপনি অনুগ্রহ করে তাকে খবর পাঠিয়ে জিজ্ঞাসা করে নিন এবং তাকে শুধু জানাবেন যে কাঠের মিস্ত্রি অনিক এসেছে। আমার কথা শুনে সে আমার দিকে অত্যন্ত তাচ্ছিল্যের সাথে তাকালো। আমি মালিকের নাম সম্পূর্ণ সঠিকভাবে উচ্চারণ করেছিলাম, তাই সে খবর পাঠাতে তার প্রহরী কক্ষে চলে গেল। কিছুক্ষণ পর সে বাইরে বেরিয়ে এলো এবং আমাকে আপাদমস্তক দেখে কর্কশ কণ্ঠে বলল, আগে তো কখনো এই তল্লাটে দেখিনি। এদের কাছে কি তুমি আগেও কোনোদিন এসেছো? আমি সম্মতিসূচক মাথা নেড়ে জানালাম যে এর আগেও বেশ কয়েকবার আমার আসা হয়েছে। তাদের ছোট ভাইজি তার পুরনো ক্যানোমাস প্রায়ই আমার কাছে দিয়ে নতুন ফ্রেম বানিয়ে নেয় এবং আমার কাছ থেকেই কাঠের সুন্দর ফ্রেম কেনে। আমি তাকে ঠিক এই বাড়ি থেকে নয় বরং চিত্রকলার বিদ্যালয় থেকে চিনি, যেখানে সেই তরুণী নিয়মিত ছবি আঁকতে যান। আমার কথা শুনে রক্ষীটি রুক্ষভাবে বলল যে যাও, তোমাকে ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে এবং হ্যাঁ, কাজ শেষ হলেই তাড়াতাড়ি ফিরে আসবে। ভেতরে গিয়ে বেশি এদিক ওদিক ঘোরার দরকার নেই। আর যদি তুমি বাড়ির কাউকে অযথা বিরক্ত করো বা অন্য কোনো ঘরে বিনা অনুমতিতে প্রবেশের চেষ্টা করো তবে আমি তোমাকে আস্ত রাখব না। এই কথাটা খুব ভালোভাবে মাথায় গেঁথে রেখো। এবার তাড়াতাড়ি ভেতরে যাও এবং কাজ মিটিয়ে তাড়াতাড়ি ফিরে এসো। তার হাতে একটি বিশাল আকৃতির লাঠি ধরা ছিল। বড় বড় প্রাসাদে কাজ করা কর্মচারীদেরও অনেক সময় একটু বেশি অহংকার থাকে। তাকে দেখেই সেটা খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল। আমি আর কোনো বাড়তি কথা না বলে ঠেলাগাড়ি নিয়ে সোজা প্রাসাদের ভেতরের দিকে অগ্রসর হলাম। কিছুটা এবড়ো খেবড়ো পথ পেরিয়ে আমি মূল ভবনের বারান্দার কাছে চলে এলাম। আমাকে দেখেই একজন পরিচারক বড় কাঠের দরজাটি খুলে দিল। আমি ভেতরে প্রবেশ করতেই দেখলাম সামনে সেই তরুণী দাঁড়িয়ে আছে, যার কাছ থেকে আমি প্রায়ই বাতিল ফ্রেমগুলো সংগ্রহ করতাম। দেখতে সে সত্যি অনেক বেশি রূপবতী ছিল। তীক্ষ্ণ নাসিকা, মায়াবী চোখ, উজ্জ্বল চেহারা, তাকে দেখলে রূপকথার কোনো রাজকন্যার মতোই মনে হতো। নামের দিক থেকে আমি ছিলাম একজন সামান্য ছুতর। সাধারণত এমন পেশার লোকেরা ধুলোবালি মাখা আর রুক্ষ চেহারার হয়, কিন্তু আমি দেখতে যথেষ্ট সুঠাম এবং প্রশস্ত কাঁধের অধিকারী ছিলাম। আমার শারীরিক গঠন ছিল অত্যন্ত বাস্তবসম্মত আর বলিষ্ঠ। গায়ের রঙও বেশ উজ্জ্বল ছিল। আমার যদি কোনো উচ্চতর ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক পড়াশোনা থাকত তবে আজ আমি এই সামান্য কাঠের মিস্ত্রি থাকতাম না। আমাকে দেখেই সে তৎক্ষণাৎ হাসি মুখে আমার কাছে চলে এলো এবং বলল, আপনি সোজা গুদামঘরে চলে আসুন। আজ আমরা বেশ কিছু পুরনো আসবাবপত্র বের করে রেখেছি। আর আপনার আসতে এত বিলম্ব হলো কেন? আমরা সকাল থেকে আপনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি আমার ঠেলাগাড়িটি একপাশে সাবধানে দাঁড় করিয়ে দিলাম এবং আমার ঘরমাক্ত শার্টের বোতাম ঠিক করতে করতে বললাম যে আপনার প্রধান রক্ষী আমাকে ফটকেই আটকে দিয়েছিল, অযথা ফালতু কথা বলছিল। যাই হোক, আপনি ওসব ছাড়ুন, শুধু এটা বলুন যে আনুমানিক কতগুলো আসবাবপত্র আমাকে দেখতে হবে। আমার কথা শুনে সে অত্যন্ত কোমল স্বরে বলল, আজ বাড়িতে শুধু আমার ছোট ভাই আর কয়েকজন পরিচারিকা রয়েছে। আসুন আমরা কিছুক্ষণ বসে গল্প করি। আমি নিজের হাতে শরবত বানিয়ে আনব। আমি খুব সুস্বাদু শরবত বানাতে পারি। আমি চরম বিস্ময়ে সেই তরুণীর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম এবং তারপর সম্পূর্ণ নিশ্চুপ হয়ে গেলাম। কিছুক্ষণ হাঁটার পর যখন আমরা গুদামঘরের বিশাল দরজায় পৌঁছলাম তখন আমি অত্যন্ত নরম সুরে বললাম, দেখুন ম্যাডাম, আমি আপনাকে যথেষ্ট সম্মান করি, কিন্তু আমি আপনার শরবত পান করতে পারবো না। আমি এখানে কেবল আমার পেশাগত কাজে এসেছি এবং নিজের কাজ দ্রুত শেষ করে চলে যেতে চাই। আপনার রক্ষী আমাকে এমনিতেই কড়াভাবে বলে দিয়েছে যে কাজ শেষে তাড়াতাড়ি ফিরে আসতে। সেখানে অকারণে দাঁড়িয়ে থাকার কোনো দরকার নেই। আমি যদি এখানে অকারণে সময় নষ্ট করি তবে সে আমাকে ছাড়বে না। আপনি নিশ্চয়ই আমার পরিস্থিতি বুঝতে পারছেন। দয়া করে আমাকে যত তাড়াতাড়ি সম্ভব জিনিসগুলো বুঝিয়ে দিন, কারণ আমাকে কাজ শেষে পুনরায় নিজের বাড়িতেও ফিরে যেতে হবে। আমার কথা শুনে সে একটু অভিমানী সুরে বলল,
আপনার এই ব্যাপারে একদমই দুশ্চিন্তা করার দরকার নেই। আমি কাকাবুকে বলে ওর এই স্বভাব ঠিক করিয়ে দেব। বাড়িতে আসা যাওয়া করা প্রত্যেক সাধারণ মানুষকেই সে এভাবেই বিরক্ত করতে থাকে। আমরা ওকে শুধুমাত্র নিরাপত্তার জন্যই কাজে রেখেছি, মানুষের জীবন অতিষ্ঠ করার জন্য নয়। ওর দিক থেকে আপনি চিন্তা করা একেবারে বন্ধ করে দিন। আপনি যদি বলেন তবে আমি আপনাকে মূল ফটক পর্যন্ত নিজে এগিয়ে দিয়ে আসব। সে আপনাকে একটি বেফাত শব্দও বলতে পারবে না। আমার সামনে দাঁড়িয়ে ওর কথা বলার কোনো সাহসী হবে না। আপনার ওকে ভয় পাবার একদমই কোনো প্রয়োজন নেই। অথচ আমি অসম্মতিসূচক মাথা নেড়ে স্পষ্টভাবে বললাম, আমার কাজ শুধু এখানেই সীমাবদ্ধ নয়, আমাকে শহরের আরও অনেক জায়গায় কাজে যেতে হবে। আপনি আমাকে আসবাবগুলো বুঝিয়ে দিন, যাতে আমি যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরোতে পারি। আমার বাড়িতে আরও অনেক কাজ জমে আছে। আমার কথা শুনে তার মুখের উজ্জ্বল রং মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। চোখের সেই আনন্দিত ঔজ্জ্বল্যও কমে গেল। আমি কোনো অবুঝ ছোট বাচ্চা ছিলাম না, একজন পরিণত বুদ্ধিমান মানুষ ছিলাম, যার কাছে সেই তরুণীর মনের ভেতরের অবস্থা পরিষ্কার আয়নার মতো দেখা যাচ্ছিল। কিন্তু আমি জেনে বুঝে এমন কোনো ভুল পদক্ষেপ নিতে চাইনি যা তার সুন্দর জীবনকে এবং আমার সাধারণ জীবনকেও চরম বিপদে ফেলে দেয়। যখনই সে আমার সাথে দেখা করত, সে আমার সাথে এভাবেই মিষ্টি সুরে কথা বলতো, এবং একজন পরিণত পুরুষ হিসেবে আমি এই ব্যাপারে খুব ভালোভাবে জানতাম যে সে আমার ব্যাপারে মনে মনে কি অনুভব করে। আমি তাকে কোনোভাবেই প্রশ্রয় দিতে চাইনি, কারণ আমি সমাজে নিজের নিচু অবস্থান সম্পর্কে সম্পূর্ণ অবগত ছিলাম। সে আমাকে পথ দেখিয়ে সোজা গুদাম ঘরে নিয়ে এলো। সেখানে অনেকগুলো প্রাচীন কাঠের আসবাবপত্র সারিবদ্ধভাবে সাজানো ছিল, আর কিছু ভাঙা কাঠের টুকরো মেঝেতে একপাশে স্তূপ করে রাখা ছিল। আসবাব প্রচুর ছিল। আমার মুখ পরম আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। তার মানে আজ আমার সত্যিই অনেক লাভ হতে চলেছে। আসবাবগুলো খুব বিশাল এবং ভারী ছিল। সে আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, এই সব পুরনো আসবাবগুলো আপনার খুব কাজে আসবে। আমাদের এগুলো আর ব্যবহার করার একেবারেই ইচ্ছে নেই, আর এগুলো ঘুণে ধরে নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের আর এগুলোর কোনোই দরকার নেই। আপনি এই সব জিনিসপত্র নিয়ে যেতে পারেন। বেশ অনেকগুলো বড় কাঠের সিন্দুক ছিল, এবং সবগুলোই খুব ভারী আর চমৎকার কারুকাজ করা ছিল। বাইরের দিকের কোনো একটির অংশ খুব একটা নষ্ট হয়নি। আমি বিনীতভাবে বললাম, এর জন্য আমি আপনাকে ন্যায্য মূল্য প্রদান করব। সে তৎক্ষণাৎ বলল, আরে না না, আমাদের অর্থের কোনো প্রয়োজন নেই। আমরা তো এমনিতেই এগুলো ফেলে বা পুড়িয়ে দিতে যাচ্ছিলাম। আপনি নিশ্চিন্তে এগুলো নিয়ে যান, আমাদের এগুলোর সত্যি কোনো প্রয়োজন নেই। যদিও আমি চরম অবাক হয়ে সেই তরুণীর কথা শুনলাম। এত শিক্ষিতা এবং বুদ্ধিমতী মেয়ে এমন ফালতু কথা কিভাবে বলতে পারে? এত দামি কাঠের প্রাচীন জিনিস আবার কেউ ফেলে দেয় নাকি? কিন্তু আমি মুখে কিছু বলিনি। চুপচাপ নিজের গাড়ির ওপর জিনিসগুলো তুলতে শুরু করলাম। আমি মনে মনে দৃঢ়ভাবে ভেবে নিয়েছিলাম যে আমি ন্যায্য মূল্য দিয়েই যাব। কিন্তু এই আসবাবগুলো সত্যি আমাকে ভবিষ্যতে অনেক বেশি লাভ দিতে চলেছিল। সব জিনিস গাড়িতে তোলার পর আমি সোজা হয়ে দাঁড়ালাম। সেগুলোকে একসাথে সামলানো খুব কঠিন কাজ ছিল, কিন্তু আমি কোনো মতে মোটা দড়ি দিয়ে সেগুলো বেঁধে নিলাম, আর সেই তরুণীর দিকে তাকিয়ে কৃতজ্ঞতার সাথে বললাম, আপনার অনেক অনেক ধন্যবাদ যে আপনি এই জিনিসগুলোর জন্য আমাকে স্মরণ করেছেন। এই সব মূল্যবান জিনিসের জন্য উপযুক্ত মূল্য তো দিতেই হয়, আপনাকে টাকা তো নিতেই হবে। কিন্তু সে খুব মাসুম এবং অভিমানী গলায় বলল, আমার তরফ থেকে একটি ছোট্ট উপহার মনে করে রেখে দিন। আমি এর বিনিময়ে কোনো অর্থ নিতে পারবো না। আমাকে মাফ করে দেবেন। অন্তত শরবত পান করলে আমার খুব ভালো লাগতো। এটা মনে করে নিন যে এই জিনিসগুলোর বদলে এক গ্লাস শরবত তো পাওনাই ছিল। আমি খুব ভালো শরবত বানাই, আপনি অন্তত একবার পান করে তো দেখুন। তার কথা শুনে আমার বুকের ভেতর খুব অদ্ভুত এক অস্বস্তি তৈরি হলো। মনে হচ্ছিল যেন সেই তরুণী আমাকে না বলা কিছু কথা বলতে চায়, নিজের মনের গভীর অবস্থা আমার সামনে স্পষ্টভাবে তুলে ধরতে চায়। কিন্তু আমি তাকে কোনোভাবেই এমনটা করতে দিতে পারতাম না। যদি সে এমনটা করত, তবে পরবর্তীতে আমাদের দুজনেরই চরম ক্ষতি হতো। আমি আমার মন শুধুমাত্র আবেগের বশে কারোর জন্যই নষ্ট করতে পারতাম না। এই সব কিছু আমার অদেখা ভবিষ্যৎ স্ত্রীর জন্য সংরক্ষিত ছিল, আর আমি খুব ভালোভাবেই জানতাম যে পরিস্থিতি যাই হয়ে যাক না কেন, আমি যতই অর্থ রোজগার করি না কেন, এই বিত্তবান মেয়েটি কখনোই আমার জীবনের অংশ হতে পারে না। তাই আমি এমন কিছুই করতে চাইছিলাম না যাতে আমাদের দুজনের মধ্যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি বা মিথ্যা আশার তৈরি হতে পারে।
আমি নিজের গাড়ির দড়ি শক্ত করে সামলে নিলাম এবং সম্পূর্ণ নীরবে বাইরের দিকে চলে এলাম। সেও আমার পেছন পেছন হেঁটে এলো। সবেমাত্র আমি সেই গাড়ির চাকাটি মূল রাস্তার দিকে ঘুরিয়েছিলাম যে সে আমাকে দেখে কাতর স্বরে বলল, আমি কি কখনো আপনার বাড়িতে বেড়াতে আসতে পারি? আমার ভীষণ ইচ্ছে আপনার দাদিমার সাথে একবার দেখা করার। দয়া করে আমাকে বারণ করবেন না, আমার খুব ইচ্ছে, আমি আপনার দাদিমার সাথে গল্প করতে চাই। আপনি যদি বারণ করেন তবে আমি মনে খুব কষ্ট পাব। তার কথা শুনে আমার মনের ভেতর আরও একবার খুব অদ্ভুত অনুভূতি হলো, কিন্তু আমি সাথে সাথে নিজেকে সামলে নিয়ে বললাম, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আপনি আসতে পারেন, সেটা আপনারই বাড়ি বলে গণ্য করবেন, কিন্তু আপনি অবশ্যই আপনার বাড়ির বড়দের জিজ্ঞাসা করে তারপর আসবেন, যাতে তারা বিন্দুমাত্র কিছু মনে না করেন। আমি মানছি যে এই কথা বলার অধিকার আমার নেই, কিন্তু আপনার অভিভাবকরা আপনার আপন এবং তাদের অনুমতি নেওয়া খুব জরুরি। তাই আমার স্পষ্ট বক্তব্য হলো যে আপনি যখনই আমাদের কুটিরে আসবেন নিজের অভিভাবকদের জিজ্ঞাসা করেই আসবেন, এবং আমাদের গরিবের বাড়ির দরজা সবসময় আপনাদের মতো অতিথিদের জন্য খোলা আছে। আমরা আপনাকে বাধা দেওয়ার কে? আপনি যখন খুশি আমাদের বাড়িতে পদধূলি দিতে পারেন। আমার কথায় সে কোনো পাল্টা জবাব দিল না, কিন্তু তার মুখের ফ্যাকাশে রং বলে দিচ্ছিল যে তার আমার এই বাস্তব কথাগুলো খুব খারাপ লেগেছে। আমি আর কোনো বাক্য ব্যয় না করে শুধু চুপচাপ নিজের ঠেলাগাড়ি টেনে বাইরে চলে এলাম। প্রধান ফটকে পৌঁছতেই রক্ষী তৎক্ষণাৎ আমাকে তার লাঠি দিয়ে আটকে দিল। আমি ঘাবড়ে গিয়ে তার ক্রুদ্ধ মুখের দিকে তাকালাম। এক মুহূর্তের জন্য আমার এমন মনে হল যে হয়তো এই রক্ষী ছোট ম্যাডামের মনের কথা আগে থেকেই জানে। কিন্তু সে আমার গাড়ির আসবাবগুলোতে হাত মারতে মারতে কর্কশ গলায় বলল, একবার আমাকে ভালো করে চেক করাও যে এর ভেতর লুকোনো কি আছে। তুমি মহামূল্যবান কোনো কিছু চুরি করনি তো? তোমাদের মতো ছোট লোকদের ওপর কোনো বিশ্বাস নেই, তোমরা সুযোগ পেলেই এমন চুরি করো। সে আরও কিছু অপমানজনক কথা বলতো, ঠিক তখনই পেছন থেকে রূপন্তী ম্যাডামের কড়া আওয়াজ বেজে উঠল, আমি তোমাকে এখানে বাড়ির নিরাপত্তার জন্য পাহারায় রেখেছি নাকি আগত নিরীহ লোকেদের অকারণে বিরক্ত করার জন্য? যদি সে একজন গরিব মানুষ হয় আর ঠেলাগাড়ি চালায় তবে তুমি তার সাথে এই ধরনের জঘন্য আচরণ করবে? এই শিক্ষা হয়েছে তোমার? তুমি জানো না যে সাধারণ লোকেদের কিভাবে সম্মান প্রদর্শন করতে হয়? সে গরিব হোক বা ধনী, প্রতিটি মানুষকে তাদের সব সময় সম্মান করা উচিত। তোমার একটুও লজ্জা করে না একজন খেটে খাওয়া মানুষকে এমন কটু কথা বলতে? সে সাথে সাথে ভয়ে মাথা নিচু করে তোতলামি করে বলল, ম্যাডাম, এমন নিচু লোকেরা খুব চুরি করে আর সহজে বোঝাও যায় না, তাই আমি ওর মালামাল চেক করতে চাইছিলাম, বাস, আর অন্য কোনো কথা নয়। রূপন্তী আরও একবার রাগান্বিত স্বরে চিৎকার করে বলল, তোমাকে যতটুকু দায়িত্ব দেওয়া হয়েছে ঠিক ততটুকু পালন করবে। এরপর থেকে যদি তুমি এভাবেই অনিকের সাথে খারাপ আচরণ করো তবে মনে রেখো যে আমার চেয়ে ভয়ঙ্কর আর কেউ হবে না। এরপর থেকে ওর সাথে কখনো এমন আচরণ হওয়া উচিত নয়, নইলে আমি তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে চাকরি থেকে বের করে দেব, আর তুমি এই শহরে কোথাও কোনো চাকরি পাবে না। এই কড়া কথা বলে সে শান্ত দৃষ্টিতে আমার দিকে তাকালো এবং চোখের ইশারায় আমাকে নির্বিঘ্নে চলে যাওয়ার কথা বলে দিল। আর আমি নিজের গাড়ি টেনে নিজের ছোট্ট কুটিরের দিকে এগিয়ে গেলাম। আমার সম্মানের জন্য তার এই রুখে দাঁড়ানোটা আমার মনের ভেতর খুব ভালো লেগেছিল, কিন্তু আমি নিজের অবাধ্য মনকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করে সেখান থেকে দ্রুত বেরিয়ে এসেছিলাম। সারা রাস্তা আমার মাথায় কেবল এই সব চিন্তায় ঘুরপাক খাচ্ছিল যে সত্যি কি সে উপরওয়ালা কর্তৃক আমার জন্যই তৈরি হয়েছে? আমার কি তার অনুভূতির দিকে একবার হলেও নজর দেওয়া উচিত? আমার কি তার এই নিষ্পাপ পছন্দকে আপন করে নেওয়া উচিত? সে কি আমার দরিদ্র কুটিরের সাথে মানিয়ে নিতে পারবে? সে কি সত্যি আমার জীবনে আসতে পারে? আমি ক্রমাগত নানা রকম কথা ভাবছিলাম, কিন্তু আমার কাছে এর কোনো একটি প্রশ্নেরও সঠিক উত্তর ছিল না। কিছুক্ষণ পথ চলার পর আমি নিজের কুটিরে পৌঁছে গেলাম। ঠেলাগাড়ি আমি উঠোনেই একপাশে দাঁড় করিয়ে দিলাম এবং পরিশ্রান্ত হয়ে ঘরে চলে এলাম। সবেমাত্র আমি মাদুরের ওপর বসেছি, কিছুক্ষণ পরই দাদিমা মাটির পাত্রে জলের গ্লাস নিয়ে আমার কাছে এলেন এবং আমার দিকে পরম স্নেহে বাড়িয়ে দিয়ে বললেন, বাছা, জলটল পান করে নাও, আমি দুপুরের খাবার দিচ্ছি, খাবার খেয়ে নাও, তারপর আমরা জিনিসগুলো ভালো করে দেখে নিই, যেগুলো মেরামতযোগ্য থাকবে আমরা সেগুলো বাজারে ভালো দামে বিক্রি করে দেব। দাদিমার কথা শুনে আমি সাথে সাথে বললাম, দাদিমা, সব আসবাবগুলো খুব মজবুত কাঠের, ব্যাস একবার আমি ছেনি হাতুড়ি দিয়ে চোখ বুলিয়ে নিই। আমার মনে হয় না যে আমাদের এখানে কোনো সাধারণ ব্যাপারীকে এই জিনিসগুলো দেওয়া উচিত, বড় বাজারে আমরা এর খুব ভালো দাম পাব। রূপন্তী ম্যাডাম বলছিলেন যে তারা এগুলো আর ব্যবহার করবেন না, মানে এই সব জিনিস খাঁটি, তবেই তো তারা এতদিন এগুলো সযত্নে ব্যবহার করেছেন। আমার কথা শুনে দাদিমা অবাক হয়ে বললেন, তুমি তাদের বাড়ির মহিলাদের নামও এর মধ্যে জেনে গেছো?
আমার চোখের সামনে রূপন্তী ম্যাডামের সেই মায়াবী মুখটা ভেসে উঠল, যা প্রায়ই আমাকে দেখে খুশিতে উজ্জ্বল হয়ে যেত। আমি মনে মনে চাইছিলাম যে আমি আমার দাদিমাকে জানাই যে সেখানকার জমিদার বাড়ির মেয়ে আমার সম্পর্কে কি অনুভব করে, কিন্তু আমি এমন কোনো গোপন কথাও বলিনি যা কোনো নারীর আত্মসম্মান নষ্ট করে দেয়। আমি চুপচাপ জল খেলাম এবং দাদিমার সাথেই ছোটখাটো সাংসারিক কথার সাথে দুপুরের রান্নার কাজে সাহায্য করতে শুরু করে দিলাম। রান্না শেষ করার পর আমার দাদিমা আমার সাথে মাদুরে বসেই খাবার খেতে লাগলেন। তিনি আমি ছাড়া কখনো একাকী খাবার খেতেন না। আমরা দুজন সব সময় একসাথেই বসে খাবার খেতাম। তিনি আমাকে নিজের প্রাণের চেয়েও অনেক বেশি ভালোবাসতেন। খাবার খাওয়ার সময় তিনি আমাকে উপদেশ দিয়ে বললেন, বাছা, জীবনে কখনো কোনো সাফল্যের উপর বিন্দু পরিমাণ অহংকার করো না। তোমার সাথে ভাগ্যে যাই হয়ে যাক না কেন, তুমি সব সময় ধৈর্য ধরে চুপ থাকতে শিখবে, আর কখনো কারো কোনো ক্ষতি করবে না, আর কখনো এমন কোনো জঘন্য কাজ করবে না যাতে সমাজে আমাদের সামান্যতম অপমান হয়। এই কথাগুলো তুমি সব সময় নিজের মাথায় গেঁথে রাখবে, এবং যারা তোমার উপর চোখ বন্ধ করে বিশ্বাস করে তাদের পবিত্র বিশ্বাস কখনো ভাঙতে দেবে না। আমি তার মূল্যবান কথাগুলো শুনলাম এবং নিজের অন্তরে গেঁথে নিলাম। আমার দাদিমা সব সময় আমার সাথে এমন নীতিবাক্যই বলতেন। তিনি আমাকে সব সময় বোঝাতে থাকতেন যে একজন আদর্শ মানুষের চরিত্র কেমন হওয়া উচিত। এবার আমি ঘর থেকে বাইরে উঠোনে চলে এসেছিলাম। আমি সব আসবাবপত্র গাড়ি থেকে নামিয়ে উঠোনে সারিবদ্ধভাবে সাজিয়ে দিয়েছিলাম। আমি খুব বেশি পড়াশোনা করিনি, তবে কাঠের কাজের ব্যাপারে আমি বেশ দক্ষ ছিলাম, তাই প্রাচীন কাঠের ব্যাপারে গভীর আন্দাজ আমারও ছিল। আমি মাটিতে বসে পড়েছিলাম আর এবার পুরনো সিন্দুকগুলোর খোপ খুলে খুলে দেখতে লাগলাম। কিছু সিন্দুকের পাল্লা মাঝখান থেকে ফেটে গিয়েছিল, কিছুর অবস্থা এখনও অনেক বেশি মজবুত ছিল, আর কিছু তো এমন মনে হচ্ছিল যেন গত কয়েক দশকে হাতও লাগানো হয়নি। আমি একটি নকশা করা কাঠের বাক্স খুলেছিলাম, তাতে আবার হাতুড়ি দিয়ে ঠুকছিলাম যখন হঠাৎ একটি গোপন কুঠুরি আমার নজরে এসেছিল। আমি সাবধানে কুঠুরিটি খুলে দেখলাম যে তার ভেতরে লুকানো কি আছে। আমি সেটা টান দিয়ে খুললাম। তার ভেতর থেকে একটি প্রাচীন চামড়ার মোড়ক বের হলো। আমি সেটা সযত্নে বের করে নিলাম। আমি বেশি শিক্ষিত তো ছিলাম না, তবে কিছুটা পুরনো লিপি আর অক্ষর বুঝতে পারতাম। আমি যখন সেই চামড়ার মোড়ক খুললাম, তো সেটা অন্য কিছু নয়, বরং পুরনো আমলের কোনো রাজকীয় জমির দলিল ছিল। আমার মাথায় রূপন্তী ম্যাডামের পরলোকগত ঠাকুরদাদার কথা এলো, যিনি একজন বড় জমিদার ছিলেন। তার মানে এই মহামূল্যবান দলিল তারই ছিল, কিন্তু তিনি এখন আর এই পৃথিবীতে বেঁচে নেই। আমার গরিব মনে মুহূর্তের জন্য একদম প্রবল লোভ জন্ম নিয়েছিল। দাদিমা ঠিক আমার সামনেই বসেছিলেন। তিনি আমাকে প্রশ্নভরা কৌতূহলী চোখে দেখছিলেন। আমি শুধু চুপচাপ এই দলিলগুলো একপাশে লুকিয়ে রেখে দিলাম এবং এবার একদম সাধারণ ভঙ্গিতে অন্যান্য বাক্স দেখতে লাগলাম। যখন হঠাৎ আমার দাদিমা আমাকে দেখে সন্দেহ নিয়ে বললেন, কি ব্যাপার বাছা, এমন কি গোপন জিনিস পাওয়া গেল এতে, যা তুমি আমার কাছ থেকে এত দ্রুত লুকিয়ে রাখলে? তুমি কি তোমার দাদিমাকে জানাবে না? তার কথা শুনে আমি খুব বাজেভাবে ঘাবড়ে গেলাম এবং তাকে দেখে তোতলামি করে বললাম, আরে দাদিমা, এতে মূল্যবান কিছুই নেই, শুধু কিছু ফালতু পুরনো নকশা, তাই একপাশে সরিয়ে রেখে দিয়েছি, পরে শান্তিতে সময় পেলে দেখব। আপনি বরং আমাকে ওই ভারী লোহার হাতুড়িটি তুলে দিন। দাদিমার মনোযোগ আমার দিক থেকে সফলভাবে সরে গিয়েছিল এবং তিনি আবার কাঠের আসবাবগুলোর দিকে মন দিলেন। অথচ আমার বুকের ভেতর তখন জোর জোরে ধুকফুক করছিল। যদি সেগুলো সত্যি পুরনো আমলের রাজকীয় দলিল হয়, তার মানে তাতে প্রচুর সম্পত্তির মূল্য লুকিয়ে হবে। আমি রাতারাতি ধনী মানুষ হতে পারি। আমার পুরো জরাজীর্ণ জীবন বদলে যেতে পারে। আমার মাথায় অনেক ধরনের রঙিন ভাবনা আসতে লাগল। মুখেও অজান্তেই প্রশস্ত হাসি ফুটে উঠল। এমন গুপ্তধনের ব্যাপারে আমি প্রায়ই মানুষের মুখে শুনে রেখেছিলাম, তাই আমি অনেক বেশি অস্থির হয়ে উঠছিলাম। বেশ কিছুক্ষণ মনোযোগ দিয়ে কাজ করার পর আমি সেখান থেকে উঠে পড়লাম এবং সেই চামড়ার মোড়ক নিয়ে নিজের ছোট্ট ঘরে ভেতর থেকে বন্ধ হয়ে গেলাম। আমার দাদিমা ততক্ষণে পাড়ার একটি পরিচিত বাড়িতে গল্প করতে চলে গিয়েছিলেন। আমার বুক তখনও জোর জোরে ধুকফুক করছিল। খুব কষ্টে তিল তিল করে জমানো টাকা দিয়ে আমি একটি সাধারণ স্মার্টফোন কিনেছিলাম এবং এখন আমি সেই দলিলের চিহ্নগুলোকে গুগলে সার্চ করতে লাগলাম। কিছুক্ষণ পর যে টাকার বিশাল অঙ্ক আমার সামনে স্ক্রিনে এলো, তা দেখে আমার আক্ষরিক অর্থেই হুঁশ উড়ে গেল।
সেগুলো কোনো সাধারণ কাগজ ছিল না, বরং প্রচুর কোটি টাকার সম্পত্তির দলিল ছিল। নিশ্চিত রূপন্তী ম্যাডামের ঠাকুরদাদুই তাদের ভবিষ্যৎ বংশধরদের জন্য সযত্নে লুকিয়ে রেখে গিয়েছিলেন। আমার মনের ভেতর আক্ষেপ হতে লাগলো যে আমি কি কোনো ভুল কাজ করছি। হয়তো ওই জমিদার পরিবারের এই দলিলের খুব প্রয়োজন থাকতে পারে, কিন্তু আমি পরক্ষণেই সাথে সাথে মাথা ঝাড়া দিলাম। তাদের আবার কিভাবে টাকার অভাব থাকতে পারে? তারা এত বিশাল ধনী মানুষ, এত অঢেল টাকা, এত বড় রাজকীয় বাড়ি আছে, আর এত বড় ব্যবসা আছে, দামি গাড়ি আছে, তাদের এর কোনোই প্রয়োজন নেই। এর প্রকৃত প্রয়োজন আমার আছে। আমি নিজের জন্য পাকা বাড়ি কিনব, বাহন নেব, নিজের কাঠের ব্যবসা বড় করব, আর তারপর রূপন্তী ম্যাডামকে সরাসরি বিয়ে করে নেব। আমি এই বিশাল টাকা তাদের কিছুতেই ফেরত দেব না। এটা আমার জীবনে খুব কাজে আসবে। আমি আমার যে অপূর্ণ ইচ্ছেগুলো আজ পর্যন্ত দারিদ্র্যের কারণে লুকিয়ে রেখেছিলাম, আমি সেই সব কিছু এবার পূরণ করব। নিজের স্বপ্নের বাড়ি বানাবো এবং নিজের দাদিমাকে সেই নতুন বাড়িতে সসম্মানে নিয়ে যাব। আমি নিজের দাদিমার অবশিষ্ট জীবন সুন্দরভাবে সাজাবো, তার চোখের ছানি কাটার চিকিৎসা করাবো, তাকে সম্পূর্ণ সুস্থ করে তুলব। আর তারপর এই সমস্ত কাজ সফলভাবে হওয়ার পর আমি মাথা উঁচু করে বিয়ের প্রস্তাব নিয়ে রূপন্তী ম্যাডামের বাড়িতে যাব এবং তাকেই বিয়ে করব। আমার মাথায় ক্রমাগত অনেক ধরনের লোভনীয় ভাবনা আসতে শুরু করে দিল। মন আনন্দে খুশিতে নেচে উঠল। আমি প্রথমে ভেবেছিলাম যে আমি আমার দাদিমাকে সব কথা জানিয়ে দেব, কিন্তু আমি এই বিষয়ে সম্পূর্ণ অজানা ছিলাম যে উপরওয়ালা আমার ভাগ্যের জন্য কি অপূর্ব পরিকল্পনা ভেবে রেখেছেন। সময় নিজের নিয়মে ধীরে ধীরে বয়ে যাচ্ছিল। আমার দাদিমার ফিরে আসার জন্য অপেক্ষা হতে লাগল। বেশ অনেকটা দীর্ঘ সময় পার হয়ে গেল। চোখ এবার পরিশ্রান্তিতে আপনা আপনি বন্ধ হতে লাগল। আমি বিছানায় মাথা এলিয়ে গভীর ঘুমে তলিয়ে গেলাম। আমি পারিপার্শ্বিক কিছুই বুঝতে পারলাম না। এখন আমি গভীর ঘুমের ঘোরেই ছিলাম যখন হঠাৎ আমার এমন মনে হলো যে পরিচিত কেউ যেন আমাকে নাম ধরে ডাকছে। আমি ঘুমের ঘোরে মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করলাম, তো এমন স্পষ্ট মনে হলো যে আমার মৃত ঠাকুরদাদা দাঁড়িয়ে আছেন, আর তিনি আমার সাথেই গম্ভীর গলায় কথা বলছেন। আমি আরও মনোযোগ দিয়ে তার অবয়ব দেখার চেষ্টা করলাম। তার পরিচিত গলার স্বর আমার কানে এসে ঠেকল। জীবনে পরিস্থিতি আমাদের প্রতিবার নতুন সুযোগ দেয়, ধনী হওয়ার এবং গরিব থাকার। এটা সম্পূর্ণ আমাদের বিবেকের ওপর নির্ভর করে যে আমরা কি পথ বেছে নিই। কিন্তু ওপরবালা এতেও পরিষ্কার দুটি রাস্তা তৈরি করেন, একটি সততা ও ভালোর এবং একটি লোভ ও খারাপের। এবার এটা আমাদের নিজেদের ওপর নির্ভর করে যে আমরা এর মধ্য থেকে ঠিক কোন রাস্তাটি বেছে নিই। আমরা কি ভালোর রাস্তা বেছে নিই এবং সম্মানের রুটি রোজগার করি, নাকি খারাপের অন্ধকার রাস্তা বেছে নিই এবং নিজের নকল ধন সম্পদ তৈরি করে নিই। এটা সম্পূর্ণ তোমার নিজের হাতে। যদি আজ তুমি কারোর হারানো জিনিস তাকে ফেরত দাও, ওপরবালা তোমাকে ভবিষ্যতে অনেক বড় পুরস্কার দেবেন। এটা তোমার সততার জন্যে একটা কঠিন পরীক্ষা। তুমি যদি এতে সসম্মানে পাশ করতে চাও, তবে সামনের মানুষটিকে তার জিনিস নির্দ্বিধায় ফেরত দিয়ে দাও। আমার ঠাকুরদাদা আমাকে আরও কিছু উপদেশ বলছিলেন, যখন হঠাৎ আমার কাঁচা ঘুম ভেঙে গেল। আমি গভীর চিন্তার ভাবনা থেকে বাস্তবে বেরিয়ে এলাম। চরম অবাক হয়ে আমি নিজের জায়গাতেই ঘর্মাক্ত হয়ে বসে পড়লাম। অতিরিক্ত ঘামে আমার পুরো মুখ ভিজে যেতে লাগল। এটা আমি স্বপ্নে কি দেখলাম? আমি কিছুই স্পষ্টভাবে বুঝতে পারছিলাম না। আমার দাদিমা তো এখনো পাড়াতেই গল্প করতে গিয়েছেন। আমি তো তাকে এখনো এই দলিলের ব্যাপারে কিছুই জানাইনি। কিন্তু আমি বুঝে গেলাম যে আমার পূর্বপুরুষরা খুব ভালো মানুষ ছিলেন, তাই তিনি আমাকে স্বপ্নের মাধ্যমে আগেই সতর্ক করে জানিয়ে দিলেন যাতে আমি কখনো এমন জঘন্য লোভের বশবর্তী না হই। আমার পরিবার আমাকে অনেক ভালোবেসে সৎ পথে বড় করেছিলেন। বেশ কয়েক বছর আগে আমার বাবা মা এই পৃথিবী ছেড়ে অকালে চলে গিয়েছিলেন। এরপর আমাকে বাধ্য হয়ে কাঠের কাজ শিখতে হয়েছিল। আমি কিছুক্ষণ পর্যন্ত একদম অসাড় হয়ে মাটির মেঝেতে বসেছিলাম, আর যেই আমি সম্বিত ফিরে পেলাম, আমি সেই দলিল নিজের হাতে পুনরায় তুলে নিলাম। মানে আমার ঠাকুরদাদা আমাকে বোঝাতে চাইছিলেন যে এগুলো কোনোভাবেই তোমার নয়, এগুলো তোমার কাছে অন্য কারো পবিত্র আমানত। এগুলো যার তাকে ফেরত দিয়ে দাও। তুমি যদি এমনটা না করো, তবে ওপরবালা তোমাকে জীবনে কিছুই দেবেন না।
হ্যাঁ, আমি অত্যন্ত গরিব ছিলাম, কিন্তু আমি আমার কাজে সৎ অবশ্যই ছিলাম। আমার পূর্বপুরুষরা কখনো কোনো দুর্নীতির কাজ করেননি। আমাকে সব সময় সততার রাস্তায় চলতে শিখিয়েছিলেন এবং আমাকে আজ সেখানেই চলা উচিত। কিছুক্ষণ পর্যন্ত আমি এই গভীর চিন্তাতেই নিমগ্ন হয়ে বসেছিলাম। মানে আমার ঠাকুরদাদা আমার ভাবনায় এসে আমাকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এবার আমার ঠিক কী করা উচিত। তারপর আমি সেই রাজকীয় দলিল নিজের বুকে শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে নিলাম এবং নিজের পরিবারের শিক্ষার কথা ভেবে বললাম, ঠাকুরদাদা, আপনি একদম ঠিক কথা বলছেন। আমি কখনোই নিজের ক্ষণিক সুখের জন্য খারাপের রাস্তা বেছে নেব না, বরং চিরস্থায়ী ভালোর রাস্তা নিজের জন্য বেছে নেব। আর এই মহামূল্যবান আমানত যার, আমি ঠিক তার কাছে তা পৌঁছে দেব। আমি খুব ভালোভাবে জেনে গেছি যে রূপন্তীর ঠাকুরদাদা একজন বিখ্যাত জমিদার ছিলেন। এই দলিল তারই, এবং এখন এর উপর সম্পূর্ণভাবে তার ছেলেমেয়েদের আইনি অধিকার আছে, আমার বিন্দুমাত্র নয়। আমি এবার আমার দাদিমার জন্য আর অপেক্ষা না করে সোজা বাথরুমে গেলাম এবং স্নান সেরে পরিষ্কার জামাকাপড় বদলে দ্রুত বাইরে চলে এলাম। যদি তাদের মনে হয় তবে এই দলিলের বিনিময়ে আমাকে কিছু পারিশ্রমিক ফেরত দিতে পারেন, এবং যদি না দেন তবে এটা একান্তই তাদের আমানত এবং তাদের হাতেই সুরক্ষিত থাকা উচিত। এমনিতেও তারা সমাজে অনেক বেশি ধনী। আমার মনে একটু আধটু ধারণা ছিল যে তারা খুশি হয়ে আমাকে কিছু অর্থ ফেরত দিয়ে দেবেন, কিন্তু আমি তবুও মনে কোনো লোভ করিনি। আমি দৃঢ়ভাবে ভেবে নিয়েছিলাম যে আমি এটা তাদের যে কোনো মূল্যে আজই ফেরত দেব। আজ আমি রূপন্তীর কাকা এবং তার ভাইয়ের সাথে সরাসরি দেখা করতে যাচ্ছিলাম, তাই ইচ্ছে করেই আমি আমার সবচেয়ে পরিষ্কার শার্টটি পরেছিলাম, যাতে আমাকে অনেক বেশি ভদ্র লাগছিল। ওপরওয়ালা শারীরিক সৌন্দর্য গরিব মানুষদেরও দিয়েছেন এবং ধনীদেরও দিয়েছেন। ব্যাস, এটা ভাগ্যের ব্যাপার। ধনীদের কাছে যদি সৌন্দর্য চলে আসে তবে তারা অনেক সময় অহংকারী হয়ে যায়, আর একজন গরিবের কাছে সৌন্দর্য চলে এলে সে সাদামাটা থাকলেও তাকে খুব ভালো লাগে। আমি তৈরি হয়ে বাইরে এলাম। দাদিমা ততক্ষণে চলে এসেছিলেন এবং আমাকে এই অসময়ে তৈরি হতে দেখে এবং এই পরিষ্কার পোশাকে দেখে অবাক হয়ে বললেন, কি ব্যাপার বাছা, অসময়ে কোথায় যাওয়ার প্রস্তুতি চলছে? তার কথা শুনে আমি অত্যন্ত নরম সুরে বললাম, দাদিমা, আমি একটা বিশেষ কাজে যাচ্ছি, আপনি বাড়িতেই সাবধানে থাকবেন, আর যদি পেছন থেকে কেউ আসে তবে আসবাবগুলো কাউকে দেবেন না। আমরা কাজ শেষে বাজারে যাব। আমি বাস কিছুক্ষণের মধ্যেই আসছি, আমার খুব জরুরি একটা কাজ আছে। আমি যদি এই কাজ আজ না করি তবে হয়তো জীবনে আমার খুব বড় ভুল হয়ে যাবে। আপনি দয়া করে আমার কথা খেয়াল রাখবেন, বাড়ি থেকে অন্য কোথাও যাবেন না এবং এই জিনিসগুলোর খেয়াল রাখবেন। আমি ফিরেই বাজারে যাব। যেই আমি দ্রুত এগোতে লাগলাম, দাদিমা আমার হাত শক্ত করে ধরে ফেললেন এবং আমাকে সন্দিহান চোখে দেখে বললেন, কোনো গোপন কথা হয়েছে? এই চামড়ার মোড়কে এমন কি আছে যা তুমি আমার কাছ থেকে লুকিয়ে রেখেছ আর এখন হঠাৎ করে না বলে যাচ্ছ? তুমি কি তোমার দাদিমাকে সত্যিটা বলবে না? তুমি তোমার দাদিমার কাছ থেকে এখন কথা লুকাতে শুরু করেছ? আমার দাদিমার বুদ্ধি অনেক বেশি প্রখর ছিল। তিনি খুব সহজ কথার আড়ালের মধ্যে থেকেও আসল কথাটি ঠিকই খুঁজে বের করে নিতেন। আমি তাকে সবকিছু জানাতে চাইছিলাম, কিন্তু আমার মনে হঠাৎ ভাবনা এলো যে এমন যেন না হয় যে আমার দাদিমার মন আশায় ভেঙে যায়। আমার ঠাকুরদাদা আমাকে ভাবনার মাধ্যমেই জানিয়ে দিয়েছিলেন যে এটা যার আমানত তাকে দ্রুত ফিরিয়ে দাও। আমি যদি দাদিমাকে জানাই এবং তার মন কল্পনায় ভেঙে যায় তবে আমি আর কিচ্ছু করতে পারবো না। আমি কোনো ভুল করতে চাইছিলাম না। আমি কখনোই চাইছিলাম না যে আমি কারোর সাথে এত বড় অন্যায় করি যার ক্ষতি আমাকে ভবিষ্যতে গিয়ে ভোগ করতে হয়। তাই আমি তাকে একটি ছোট বাহানা দিয়ে বললাম, তেমন বেশি কিছু নয়, আমার এক পুরনো বন্ধু আছে, তার নতুন কাজ জুটেছে, তারই আনন্দ উদযাপন করছে, আমি সেখানে যাচ্ছি, বাস কিছুক্ষণের মধ্যে দেখা করেই চলে আসব, আপনি চিন্তা করবেন না। এমন হতে পারে যে আমরা দুজন আজই বিকেলে বাজারে যাব। এই কথা বলে আমি আর সেখানে দাঁড়াইনি। আমি জানতাম যে আমি যদি সেখানে দাঁড়িয়ে পড়ি তবে তিনি আমার কাছ থেকে সমস্ত সত্যিটা ঠিক বের করে নেবেন। আমি সোজা সেই বড় পাহাড়ের জমিনদার বাড়ির দিকে এগিয়ে গেলাম, যেখান থেকে আজ আমি সেই আসবাবগুলো তুলে এনেছিলাম। বুকের ধুকপুকানি উত্তেজনায় খুব বেড়ে যাচ্ছিল, মাথায় অদ্ভুত অদ্ভুত আশঙ্কার ভাবনা আসছিল।
কিন্তু আমি সব নেতিবাচক ভাবনা ঝেড়ে ফেলেছিলাম। আমি শুধু এবং শুধুমাত্র ন্যায় বিচারের রাস্তায় এবং নিখুঁত সত্যের রাস্তায় চলতে চেয়েছিলাম। আমি আমার জীবনের এমন কোনো পাপ কাজ করতে চাইছিলাম না যে মৃত্যুর পর আমার আত্মা শান্তি না পেতে পারে। আমি কখনোই কারো সাথে বিন্দুমাত্র কিছু খারাপ করতে চাইনি, যাতে তার কোনো ক্ষতি হয়। আমার লোভের কারণে কেউ আঘাত পাক তা আমি কখনোই চাইতাম না। আমি মূল দরজা পর্যন্ত পৌঁছতেই প্রধান সিকিউরিটি গার্ড কোনো কটু কথা না বলে দরজা খুলে দিল। আমি সোজা রূপন্তী ম্যাডামের বিশাল বাড়ির দিকে এগিয়ে গেলাম। তাদের সদর দরজায় পৌঁছে আমি একটা দীর্ঘশ্বাস নিলাম এবং পাহারারত গার্ডের কাছে গিয়ে বললাম যে ভেতরে খবর দিয়ে বলে দাও যে অনেক মিস্ত্রি এসেছে, তার কাছে একটি অত্যন্ত জরুরি জিনিস আছে, সেটা তাকে এক্ষুনি ফেরত দিতে হবে। তাকে বলো যে খুব বেশি জরুরি গোপন কথা আছে। আমি জিজ্ঞাসা করলাম, বাড়ির ভেতরে কি বড় কর্তারা এসে গেছেন? আমার কথা শুনে গার্ড আমাকে এমনভাবে সন্দেহ নিয়ে দেখল এবং বলল, তোমার কাছে আবার ওই বড় লোকেদের কি জিনিস আছে? আমাকে দিয়ে দাও, আমি ভেতরে পৌঁছে দেব। আমি অসম্মতিসূচক মাথা নেড়ে বললাম যে জরুরি কাজ তাদের সাথেই আছে এবং তাদের খুব মহামূল্যবান জিনিস আছে। আমি তাদের হাতেই সরাসরি দিতে চাই। ভালো হবে যে তুমি ভেতরে কথা বলে নাও। শুধু বলো যে আসবাবগুলোর মধ্যে থেকে কিছু পাওয়া গেছে, তারা ঠিক বুঝে যাবেন। এরপর গার্ড ভেতরে চলে গেল এবং কিছুক্ষণ পর বাইরে এসে বলল যে রূপন্তী ম্যাডাম বলেছেন যে আপনি সোজা ড্রয়িং রুমে ভেতরে চলে আসুন, কিন্তু বড়বাবু এখনও আসেননি। তার কথা শুনে আমি কোনো পাল্টা জবাব দিলাম না, শুধু তার সাথেই ভেতরে প্রবেশ করলাম। সে আমাকে পথ দেখিয়ে সোজা ড্রয়িং রুমে নিয়ে এলো। রূপন্তী ম্যাডাম সেখানেই চিন্তিত মুখে দাঁড়িয়েছিলেন। আমি তাকে নমস্কার করতেই সে সাথে সাথে আমার কাছে ছুটে এসে বলল, আমার বিশ্বাসই হচ্ছে না অনিক যে আপনি আবার ফিরে এসেছেন। কোনো জরুরি জিনিস ওখানে থেকে গিয়েছিল নাকি আমাকে কোনো কথা বলার আছে? আমার তো একদমই বিশ্বাস হচ্ছে না যে আপনি আবার আমার সামনে এসে দাঁড়িয়ে আছেন। রূপন্তীর চোখের ঔজ্জ্বল্য সত্যিই দেখার মতো ছিল। নিশ্চিত তার মাথায় এই ভাবনাই চলছিল যে আমি তার সাথে আমার মনের কোনো কথা বলতে এসেছি, কিন্তু এমনটা আদৌ কিছুই ছিল না। আমি তার চোখের দিকে তাকিয়ে বিনীতভাবে বললাম, আমাকে আপনার কাকা, আপনার ভাইয়ের সাথে খুব জরুরি কথা বলতে হবে। আপনি দয়া করে তাদের ডেকে নিন এবং বলুন যে কাঠের মিস্ত্রি অনেক এসেছে এবং তার কাছে একটি খুব মহামূল্যবান জিনিস আছে। আপনি তাকে তাড়াতাড়ি বাড়ি চলে আসতে বলুন। আমাকেও কাজ শেষে বেরোতে হবে। আমার কথা শুনে সে একটু চিন্তিত হয়ে বলল, সব ঠিক তো অনিক, এমন কি জরুরি জিনিস যার জন্য আপনি এতটা ঘাবড়ে চিন্তিত হয়ে পড়েছেন? আপনি আমাকে নিঃসংকোচে বলুন। তাকে এবার খুব স্বাভাবিক এবং সিরিয়াস দেখাচ্ছিল। হয়তো সে আমার কথার পরিস্থিতি বুঝতে পেরেছিল। আমি আবারও জোর গলায় বললাম, খুব ভালো হবে যদি আপনি আপনার কাকার সাথে আমার ফোনে কথা বলিয়ে দেন, বা তাকে বলুন যে আপনি দ্রুত বাড়িতে চলে আসুন। সে আমাকে দেখে হতাশার সুরে বলল, আজ কাকার খুব জরুরি মিটিং আছে। তুমি তো জানোই না যে আমরা আজকাল খুব বেশি চিন্তিত থাকতে শুরু করেছি। ঋণে খুব গভীরে গলা পর্যন্ত ডুবে আছি। কাকা নতুন বিনিয়োগের জন্যই শহরে গেছেন। আমাদের ব্যবসায় এই সময়ে খুব বিশাল ক্ষতি হয়ে গেছে। কিন্তু আমি ফোন করে তাকে জানিয়ে দিচ্ছি যে তোমার কোনো খুব জরুরি কাজ আছে। এই কথা বলে সে ফোন করতে চলে গেল, আর আমি নিজের জায়গায় চরম অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। এই বিশাল বড় বাড়ি, বড় গাড়ি থাকার পরও তারা এতটা ভয়ঙ্কর চিন্তিত ছিল। আমার এবার নিজের লোভের ওপরই রাগ হতে লাগল। আমার এবার নিজের সম্পর্কেই খুব খারাপ লাগতে লাগল যে আমি এক মুহূর্তের জন্য নিজের মনে এত বড় লোভ জন্ম নিতে দিলাম কেন। ইস, আমি যদি এমনটা সত্যি না করতাম। আমি মনে মনে নিজেকে খুব বকাঝকা করলাম এবং নিজের কাছে দৃঢ় কথা দিলাম যে এরপর থেকে আমি কখনোই অন্য কারোর সম্পদ দেখে মনে তিল পরিমাণ লোভ জন্ম নিতে দেব না। এবং আকাশের দিকে তাকিয়ে আমি ওপরওয়ালার কাছে কায় মনোবাক্যে ক্ষমা চাইলাম। আর তারপর আমি আমার ঠাকুর দাদার কথা ভাবলাম, যিনি আমার ভাবনায় এসেও আমাকে সঠিক রাস্তায় চলার পথ নির্দেশ করেছিলেন, আমাকে খাদের কিনারা থেকে বিপথে যেতে দেননি। কিছুক্ষণ পরই রূপন্তী ফিরে এলো এবং আমাকে দেখে বলল যে কাকা খবর শুনে একটু অবাক হয়েছেন, কিন্তু সব কাজ ফেলে বেশ কিছুক্ষণের মধ্যেই আসছেন। তুমি যদি বলো তো আমি এখন তোমার জন্য নিজের হাতে চা বানাতে পারি। তার কথা শুনে আমি সম্মতিসূচক মাথা নাড়লাম। এরপর সে নীরবে রান্নাঘরের দিকে চলে গেল। আমার বুক তখনও জোর জোরে ধুকপুক করছিল
এই বিত্তবান লোকেরা কি আমাকে সততার পুরস্কার দেবে, নাকি তাদের কাজ হাসিল করে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে অপমান করে তাড়িয়ে দেবে? কিন্তু কথায় বলে না, যখন আপনি নিঃস্বার্থভাবে কারোর জন্য ভালো কিছু করেন, তবে ওপরওয়ালা আপনার সাথে কখনো অন্যায় বা খারাপ হতে দেন না। কিছুক্ষণ পর সে ট্রেতে করে চা নিয়ে এলো। একজন সাধারণ ছুতোর মিস্ত্রি যদি এমন রাজকীয় সম্মান পেতে শুরু করে, তবে তার পুরো জীবনই বদলে যায়। আমার অবস্থাও অনেকটা ঠিক তেমনই ছিল। সে এগিয়ে এসে আমার সামনে টেবিলের ওপর চা রাখল এবং খুব নরম সুরে লাজুকভাবে বলল, আমি আজ পর্যন্ত কখনোই নিজে থেকে কারোর জন্য চা বানাইনি, কিন্তু আজ আমি বিশেষ করে আপনার জন্য চা বানিয়েছি। খেয়ে বলুন যে স্বাদ কেমন হয়েছে। একবার আমি আমার মাকে বানিয়ে খাইয়েছিলাম, তিনি আমার চায়ের এত প্রশংসা করেছিলেন এবং খুশি হয়ে পুরস্কারও দিয়েছিলেন। তার আমার হাতের চা খুব পছন্দ হয়েছিল এবং এখন তিনি সব সময় আমার হাতেরই বানানো চা খান। আমি কিছু না বলেই চায়ের কাপ নিজের ঠোঁটে ঠেকালাম। প্রথম চুমুকটি গলায় নামতেই বুঝলাম চায়ের স্বাদ অদ্ভুত রকম খুব ভালো। আমার মুখে তৃপ্তির মিষ্টি ভাব এলো। আমি তার দিকে তাকিয়ে বললাম, চা সত্যিই খুব অসাধারণ হয়েছে। আমি তো এতটা ধনী নই যে আপনার মতো ধনী মহিলাদের খুশি হয়ে পুরস্কার দিতে পারব। আমার কথা শুনে সে কৃত্রিম রেগে গিয়ে বলল, আমি বয়স্কা মহিলা নই, এখনও অবিবাহিতা মেয়ে। তখন আমি এবার শব্দ করে হেসে উঠেছিলাম এবং তাকে দেখে বললাম, সম্মানার্থে মহিলাও মেয়েকেই বলে, আমি কোনো ভুল কথা বলিনি। আমার কথা শুনে সে অদ্ভুত ভঙ্গিতে খিলখিল করে হাসতে শুরু করল। তার এত জোরে হাসাটা আমার বোঝার সম্পূর্ণ বাইরে ছিল, কিন্তু আমি এমন কোনো কথা বলতে চাইনি যাতে তার মনের অবস্থা আরও উৎসাহিত হয়ে বেড়ে যায়। সে আমার দিকে তাকিয়ে আবেগপ্রবণ হয়ে বলছিল, অনিক, তুমি কি আমার সাথে বন্ধুত্ব করবে? আমি খুব ভালো মেয়ে, খুব পড়াশোনা করি, বাইরের কারুর সাথে কথাও বলি না, কোনো ছেলের সাথে বন্ধুত্বও করি না। বাস আমি নিজের স্বপ্নের মধ্যেই মগ্ন থাকি। আমি তোমার খুব খেয়াল রাখব, আমরা দুজন খুব ভালো বন্ধু হতে পারি। তার কথা শুনে আমি অসম্মতিসূচক মাথা নাড়লাম। আমার ধারণা ছিল যে সে আজ এ ধরনের কোনো না কোনো কথা নিশ্চয়ই বলবে, তাই আমি আমার উত্তর আগে থেকেই প্রস্তুত করে রেখেছিলাম। আমি না সূচক মাথা নেড়ে বললাম, আমি জানি যে আপনি আমাকে মনে মনে পছন্দ করেন। আপনার পছন্দ কোনটা সেই ব্যাপারে আমার কোনো পরিষ্কার ধারণা নেই। আপনি কি শুধু বন্ধুত্ব করতে চান, নাকি আমাকে নিজের জীবনসঙ্গী বানাতে চান, সেটা কেবল ওপরবালাই ভালো জানেন। কিন্তু আপনার আকাশ ছোঁয়া স্ট্যাটাস এবং আমার মাটির স্ট্যাটাসের মধ্যে আকাশ পাতাল বিশাল তফাত রয়েছে। রূপন্তী ম্যাডাম, ওপরওয়ালার দোহাই, আমার সাধারণ জীবনকে আর কঠিন করে তুলবেন ঘনা। আপনি এবং আমি দুজন সম্পূর্ণ ভিন্ন জগতের আলাদা মানুষ। আমাদের জীবন খুব আলাদা। দয়া করে আপনি আমাকে এসব বলে বিরক্ত করবেন না, আমি বিব্রত হচ্ছি। আমি যখন থেকে আপনাকে দেখেছি, আমি প্রথম দর্শনেই চিনে নিয়েছিলাম যে আপনি আমার ব্যাপারে ঠিক কী ভাবেন, আপনার মনে আমার জন্যে কী অনুভূতি আছে। কিন্তু আমি কখনোই আপনাকে প্রশ্রয় দিইনি, কারণ আমি বাস্তব জানতাম যে আমি কোথায় আছি এবং আপনি কোথায় আছেন। দয়া করে ভালো হবে যে আপনি আমার চিন্তা আর বাড়াবেন না এবং আমার থেকে যতটা সম্ভব দূরত্ব বজায় রেখে দূরে থাকবেন। আমি আপনাকে কোনো মিথ্যে আশা দিতে চাই না। আমি জানি যে সমাজে আমার কি অবস্থান এবং আপনার কি অবস্থান। আমি কখনোই আপনার পাশে সমানভাবে দাঁড়াতে পারব না। দয়া করে আপনি আমাকে বিরক্ত করা ছেড়ে দিন। আমার কথা শুনে সে কোনো পাল্টা জবাব দিল না, শুধু চরম হতাশায় নীরবে মাথা ধরে বসে পড়ল। কিছুক্ষণ পরই বাইরের ঘরের দরজা সশব্দে খুলে গেল এবং রূপন্তী ম্যাডামের কাকা মহিমাবাবু হাঁপাতে হাঁপাতে ভেতরে এলেন। তাকে দেখেই আমি সম্মানার্থে নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালাম। সে আমার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বললেন, কি ব্যাপার, তুমি আমাকে এত জরুরি তলব করে কেন ডেকেছ? আসলে এমন কি আছে তোমার কাছে আমাদের গোপন জিনিস যা তুমি আমাকে এখনই দিতে চাও? এমন কি জরুরি জিনিস ছিল যার জন্য তুমি আমাকে এতটা পথ ফেলে ডাকলে? তার কথা শুনে আমি বললাম, আপনার বাবা অত্যন্ত বড় জমিদার ছিলেন। তিনি হ্যাঁ সূচক মাথা নাড়লেন এবং আমাকে দেখে বললেন, তুমি কি শুধু আমাকে এটা জিজ্ঞাসা করার জন্যই এখানে ডেকেছ? এই কথাটা তুমি রূপন্তীকেও অনায়াসে জিজ্ঞাসা করতে পারতে। তখন আমি না সূচক মাথা নেড়ে বললাম, আরে না স্যার, আসল ব্যাপারটা অন্য কিছু। আসলে আজ আমি আপনার বাড়িতে কাজে এসেছিলাম। আপনার পুরনো আসবাবগুলো আমাকে দিয়েছিল। আমি একজন কাঠের মিস্ত্রি, আপনি তো এই ব্যাপারটা জানেনই। তিনি নিজের মাথা হ্যাঁ সূচক নাড়লেন। আমি আরও বললাম,
আমি যখন বাড়িতে পৌঁছালাম এবং আসবাবগুলো পরিষ্কার করতে শুরু করলাম, তখন একটি সিন্দুকের মধ্যে আমি একটি গোপন কুঠুরি পেয়েছিলাম। আর যখন আমি সেই কুঠুরি খুলে দেখলাম, তখন তাতে একটি পুরনো রাজকীয় দলিল ছিল। মানে আপনার বাবারই কোনো হারানো দলিল হবে, যা তিনি কোনো সিন্দুকের মধ্যে লুকিয়ে রেখেছিলেন। আমি ঠিক সেটাই আপনাকে ফেরত দিতে এসেছি। আমি সেই দলিলের ব্যাপারে গুগলে সার্চ করেছি, তা প্রায় প্রচুর কোটি অর্থের। আমি কখনোই কোনো ভুল কাজ করতে চাইনি, তাই আমি সেই দলিল পেয়েছি তো সাথে সাথে আপনার কাছে ছুটে চলে এসেছি। আমার কথা শুনে তিনি নিজের জায়গাতেই একেবারে বাকরুদ্ধ হয়ে অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। আমি সেই চামড়ার মোড়কটি তার দিকে বাড়িয়ে দিয়েছিলাম এবং মাথা নিচু করে বললাম, আমার ইচ্ছে প্রথমে এটা বিক্রি করে আত্মসাৎ করার ছিল, কিন্তু এটা অন্য কারো সম্পদ এবং আমানত ছিল। আমি এভাবে এর উপর বেআইনি অধিকার খাটাতে পারতাম না, আর এত বড় পাপের ভুলও করতে পারতাম না। এই আমানত আমাকে আপনাদের কাছে যে কোনো মূল্যে পৌঁছতেই হতো। সেটা আমি আজ করে দিয়েছি। আমি কারো সাথে খারাপ করে নিজের জীবনকে অভিশপ্ত বানাতে চাইনি, কারণ আমি জানি যে মানুষ যদি কারো সাথে অন্যায় করে তবে তার সাথেও কখনো জীবনে ভালো হতে পারে না, এবং ওপরওয়ালা তাকে কঠিন শাস্তি অবশ্যই দেন। তাই আমি ভেবেছিলাম যে আমি এটা কখনোই নিজের কাছে লুকিয়ে রাখব না, এবং আমি সাথে সাথেই আপনার কাছে চলে এসেছিলাম। এখন আমি আপনাকে আপনার মহামূল্যবান জিনিস ফিরিয়ে দিয়েছি, তাই এবার আপনি আমাকে সসম্মানে যাওয়ার অনুমতি দিন। আমার কথা শুনে তিনি কোনো উত্তর দিলেন না, শুধু সেই দলিলটি কাঁপা হাতে খুলে দেখতে শুরু করলেন। কিছুক্ষণ পর তিনি অশ্রুসিক্ত চোখে আমার দিকে তাকিয়ে বললেন, তুমি জানো এই সময় আমার টাকার কতটা ভয়ঙ্কর প্রয়োজন ছিল? পাওনাদারদের লোকেদের সামনে ভিক্ষে করার মতো করুণ অবস্থা হয়ে গিয়েছিল। আমার বিশ্বাসই হচ্ছে না যে বাবা এই দলিল এমন একটি বাতিল সিন্দুকে রেখেছিলেন যার দিকে আমাদের কোনো মনোযোগই ছিল না। আমি এটি খোঁজার অনেক মরিয়া চেষ্টা করেছিলাম। আমার এই ব্যাপারে আগে থেকেই জানা ছিল। আমি গুদামঘরের প্রত্যেকটি জায়গা ঘেঁটে ফেলেছিলাম, কিন্তু তবুও আমি এটা খুঁজে পাইনি। আর তুমি এক সুযোগেই এটা খুঁজে পেলে। আমি তোমার এই অসীম ঋণ কখনোই ভুলব না। তুমি খুব মহান মানুষ। তুমি জানো না যে এই বিপদের সময় আমার এটা কতটা প্রয়োজন। যদি এটা আমি আজ না পেতাম, তবে হয়তো আজ আমি সপরিবারে নাস্তায় এসে দাঁড়াতাম। আমাকে আমার পরিবারের সাথে এই পৈতৃক বাড়িটিও ছেড়ে চিরতরে চলে যেতে হতো। তুমি অনেক ভালো মানুষ। তুমি আমাকে আজ অনেক সাহায্য করেছ। উপরওয়ালা তোমাকে এর ফল অবশ্যই 2 হাত ভরে দেবেন। এই কথা বলতেই তিনি কৃতজ্ঞতায় আমার সামনে হাত জোড় করলেন। তখন আমি তার হাত ধরে লজ্জিত হয়ে বললাম, বাস স্যার, আমার জন্য শুধু প্রার্থনা করবেন এবং কখনো আমার জন্য কাঠের কোনো কাজ থাকলে অবশ্যই আমাকে জানাবেন। আমাকে অবশ্যই বিপদে মনে করবেন। আমার একটি ভালো স্থায়ী চাকরির খুব দরকার আছে। আপনি যদি একটি ভালো চাকরি আমার জন্য জোগাড় করতে পারেন, তবে আমাকে অবশ্যই জানিয়ে বাধিত করবেন। আমি বেশি শিক্ষিত তো নই, তবে আমার মাথা খুব ভালো চলে। বাকি আপনারা নিজেরা অত্যন্ত বুদ্ধিমান। আমার চাকরির খুব দরকার। আমি একজন সামান্য মিস্ত্রি। আমার এভাবে দারিদ্র্যে দিন চলে না। আমার দাদিমা অসুস্থ, তার চোখের অপারেশন হওয়া খুব জরুরি। যদি তার অপারেশন না হয়, তবে হয়তো জানি না ভবিষ্যতে কি হয়ে যাবে। আমি বাস তাকে ঠিক করতে চাই এবং তাকে একটি ভালো সম্মানজনক জীবন দিতে চাই। আমার দাদিমা আমার জন্য অনেক কিছু ত্যাগ করেছেন। আমিও তার প্রতিদান মেটাতে চাই। আমিও তাকে শেষ বয়সে খুশি দেখতে চাই। যদি আপনার কাছে আমার জন্য কোনো উপযুক্ত কাজ থাকে, তবে আমাকে অবশ্যই জানাবেন। এবার আমাকে দয়া করে যেতে দিন। তিনি বললেন, আরে এমন কিভাবে? তুমি আমাদের বাড়িতে কিছু না খেয়ে কিভাবে যেতে পারো? তুমি আমাদের এত বড় একটা উপকার করেছ। আমি তোমাকে কিছু না খাইয়ে যেতে দেব না। তোমার মতো এমন সৎ লোকেদেরই আমার কোম্পানিতে দরকার। আমি তোমাকে ভালো চাকরিতেও অবশ্যই রাখব, কিন্তু আপাতত আমার নিজের কোম্পানির ঝামেলাগুলো মিটে যাক। তুমি একদমই এভাবে না খেয়ে যেতে পারো না। তুমি খেয়েই যাবে। তুমি আমাকে অনেক সাহায্য করেছ এবং আমি তোমার এই কথাটা কখনোই ভুলব না। এই কথা বলে তিনি আমাকে সোফায় বসার ইশারা করলেন, কিন্তু আমি তাকে খুব বিনীতভাবে বারণ করলাম এবং তারপর বললাম, আমার খুব জরুরি কাজ আছে। আমাকে আমার দাদিমার সাথে বাজারে যেতে হবে এবং তার চোখের ওষুধও নিয়ে আসতে হবে। দয়া করে স্যার, আমাকে এখন যেতে দিন। আমি আবার নিশ্চয়ই আসব। আমার জন্য যদি কোনো কাজ থাকে, তবে আপনি আমাকে অবশ্যই খবর দিয়ে জানাবেন। এই কথা বলে আমি তার বিশাল বাড়ি থেকে বেরিয়ে এলাম। আমি জানতাম যে এই বড় মানুষেরা নিজেদের কাজ হাসিল করে সাধারণত অন্যদের ভুলে যায়, কিন্তু আমি জানতামই না যে ওপরওয়ালা আমাকে সামনে কেমন সোনালি সময় দেখাতে চলেছেন। বেশ কিছুদিন এভাবেই নীরবে কেটে গেল।
দাদিমা এর মধ্যে আমাকে অনেক কৌতূহলী প্রশ্ন করেছিলেন, কিন্তু আমি কোনোটিরই উত্তর দিইনি। আমি আমার দাদিমাকে সত্যিটা জানিয়ে তার মন ভাঙতে চাইনি। তার অনেক বড় স্বপ্ন ছিল একজন ধনী বৃদ্ধা হওয়ার, কিন্তু আমি কি করতে পারতাম? আমি নিজেও নিয়তির কাছে অসহায় ছিলাম। এই সময়ের মধ্যে রূপন্তী ম্যাডামের কথা আমার খুব বেশি মনে পড়েছিল। আমি কিভাবে তার মুখের ওপর তাকে সরাসরি বারণ করে দিয়েছিলাম, তার নরম মনকে নিজের পায়ের তলায় নির্মমভাবে পিষে দিয়েছিলাম। কিন্তু আমি নিজের এবং তাদের সামাজিক স্ট্যাটাস জানি, তাই আমি তাকে এমন কোনো মিথ্যা ভরসা দিতে চাইনি যা ভবিষ্যতে গিয়ে আমাদেরই চরম ক্ষতি করত। আমি জানতাম যে আমরা দুজন কখনোই এক হতে পারব না। আমাদের দুজনের মধ্যে আকাশ পাতাল তফাৎ ছিল। যদি আমি তার সাথে কথাও বলতাম তবে আমারই অপমান হতো। তার বাড়ির লোকেরা আমার ব্যাপারে কি ভাবতেন, এই কারণেই আমি কোনো কথা বলতে চাইনি। আরও বেশ কিছুদিন পেরিয়ে গেল এবং আজ যেমন দিনগুলো কাটত তেমনই একটা সাধারণ দিন ছিল। আমার ইচ্ছে ছিল আজ গলি গলি ঘুরে কাঠের কাজ জমা করার। এখন আমি নিজের ঘরেই বসেছিলাম যখন আমার বাড়ির দরজায় কড়া নাড়া হলো। দরজা দাদিমা খুললেন। আমিও আওয়াজ পেয়ে এবার বাইরে চলে এলাম। দরজা খুলতেই দেখলাম সামনে অন্য কেউ নয়, বরং রূপন্তী ম্যাডাম এবং তার কাকা আর তার কাকিমা দাঁড়িয়ে আছেন। আমি চরম অবাক হয়ে গেলাম যে এত ধনী মানুষ আমার কুটিরে কিভাবে চলে এলো। দাদিমাও অবাক হয়ে আমার মুখের দিকে তাকিয়েছিলেন। আমি সাথে সাথে এগিয়ে গেলাম এবং রূপন্তীর কাকা মহিমাবাবু আমার সাথে করমর্দন করলেন এবং বললেন, তুমি তো এমন উধাও হয়ে গেলে যে ফিরে আর আমাদের একবার খবরও নিলে না। তুমি জানো কত কষ্টে আমরা তোমার ঠিকানা খুঁজে বের করেছি। আমরা বাড়িতে বাড়িতে তোমার ঠিকানা জিজ্ঞাসা করতে করতে শেষে এখানে এসেছি। এখন ভেতরেও ডাকবে না নাকি? আমি সাথে সাথে বললাম, আরে না না সাহেব, আসুন, আপনারই তো বাড়ি। আপনি আমাকে জানিয়ে দিলে আমি নিজেই আপনাকে বাড়ির ঠিকানা দিয়ে দিতাম। আপনাকে এত কষ্টের সম্মুখীন হতেই হতো না। তিনি ভেতরের দিকে এগোতে এগোতে বললেন, এবার আত্মীয়তা যখন করতে হবে তখন কষ্ট আবার কিসের? কোনো ব্যাপার না, এমনটা হয়েই থাকে। এসো বসো, আমার তোমার সাথে খুব জরুরি কথা আছে। এই কথা বলতেই তিনি আমাকে সামনে খাটিয়াতে বসার ইশারা করলেন। আমি একটু অবাক হয়েছিলাম, তবে নীরবে বসে পড়লাম। দাদিমাও এখনও আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছিলেন। আমি রূপন্তীকে দেখলাম, সে একদম চুপচাপ লাজুক মুখে বসেছিল। কিছুক্ষণ পর মহিমাবাবু আমার দিকে তাকিয়ে বললেন, তুমি জানো তোমার কারণে আজ আমি কত বড় বিপদ থেকে চিরতরে মুক্তি পেয়েছি? তুমি জানো, যদি তুমি সময় মতো সেই দলিল আমাকে ফেরত না দিতে, তবে আমি আজ তোমার সামনে এভাবে বেঁচে দাঁড়িয়ে থাকতাম না। আমার অবস্থা খুব খারাপ ছিল। হয়তো আমাকে রাস্তায় ভিখারি হিসেবে দেখা যেত। আমার ঘাড়ে এতটা ঋণ হয়ে গিয়েছিল যে আমি মরার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু এবার আমি সব চিন্তা থেকে মুক্তি পেয়েছি। সবার ঋণ মিটিয়ে দিয়েছি, নিজের ব্যবসাকে আবারও স্থিতিশীল করেছি এবং আমি ঠিক করেছি যে আমি আমার ভাইঝির বিয়ে দিয়ে দেব। আমি হ্যাঁসূচক মাথা নেড়েছিলাম এবং তাকে দেখে বললাম, ওপরওয়ালা আপনার ইচ্ছে পূরণ করুন এবং অনেক অনেক অভিনন্দন। আপনার চিন্তা দূর হয়ে গেছে। আমার দ্বারা যা সম্ভব ছিল আমি তা করেছি। এতে বড় কোনো ব্যাপার নেই। ওটা আপনার জিনিস ছিল, আপনার কাছে পৌঁছে দেওয়া আমার দায়িত্বের কাজ ছিল। সেটা আমি করে দিয়েছি। এর ফল আমাকে ওপরওয়ালা দেবেন। তিনি বললেন, তুমি এবার এর ফল পাবে। তুমি আমাকে বলেছিলে যে তুমি ভালো চাকরি করতে চাও, এমন কোনো চাকরি যা তোমার জন্য লাভদায়ক হবে এবং ভালো হবে। তোমার মাথা খুব চলে। তুমি আমার ব্যবসার ব্যাপারে একটু আধটু নিশ্চয়ই জানবে যে আমি আসবাবপত্রের কাজ করি, আর আমার এমন একজন সৎ মানুষের দরকার যে পরিশ্রমী হবে এবং কারখানার লোকেদের সামলাতে জানবে। তোমার কাঠের কাজ আছে, তুমি লোকেদের খুব ভালোভাবে সামলে নাও। বাস, এবার তোমাকে সেখানে নিজের মাথা আরও বেশি চালাতে হবে। আমি তোমার পেছনে এতটা সময় দেব এবং তাছাড়াও আমি তোমাকে আমার ভাইঝির বিয়ের প্রস্তাবও দিতে চাই। একটি বড় বাড়ি দিতে চাই, একটি গাড়ি দিতে চাই, তোমার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দিতে চাই। তার কথা শুনে আমি অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়েছিলাম এবং না সূচক মাথা নেড়ে বললাম, না স্যার, আমি আপনার এই দয়া নিতে পারব না। আপনি যদি আমাকে চাকরি দেন তবে সব সময় আমি আপনাকে ধন্যবাদ জানাতে থাকব। কিন্তু রূপন্তী ম্যাডাম শিক্ষিতা মেয়ে, আর আমার কাছে শুধু এই ছোট্ট কুটিরটি আছে। আমি তার জীবনসঙ্গী কিভাবে হতে পারি? এমনটা কখনই হতে পারে না। রূপন্তী ম্যাডাম আমার সাথে খুশি থাকতে পারবেন না, তার বিলাসবহুল জিনিসের অভ্যেস থাকবে, কিন্তু আমি হয়তো কখনো তাকে তেমন জিনিস দিতে পারব না। আমি কোনো কল্পনার জগতে বেঁচে থাকা মানুষ ছিলাম না।
আমি সত্যকে পছন্দ করতাম এবং সত্যকেই আপন করে নিতে জানতাম। তিনি আমাকে দেখে বললেন, হ্যাঁ, আমি বুঝতে পারছি, কিন্তু যখন আমি তোমাকে সামনে থেকে নিজের ভাইঝির বিয়ের প্রস্তাব দিচ্ছি, তখন এতে সমস্যা কোথায়? তুমি ওকে খুশি রাখবে। যে মানুষ এতটা গরিব হওয়ার পরও এতটা সৎ হতে পারে, সে আমার মেয়ের মতো ভাইঝির সাথে কখনো কিছু খারাপ করবে না। আমি সব সময় ভেবেছিলাম যে ওর বিয়ে কোনো বড় ব্যবসায়ীর সাথে দেব এবং তারপর তার সাথে মিলে ব্যবসা করব। কিন্তু আমি এখন বুঝতে পেরেছি যে সব কিছু ব্যবসা দিয়ে হয় না, কিছু জিনিস সততা দিয়েও হয়। আমার ভাইঝি রূপন্তীও তোমাকে খুব পছন্দ করে এবং আমার ধারণা যে তোমারও ওকে পছন্দ হয়েই যাবে। আমি তার সমস্ত ইচ্ছে পূরণ করি। আমি চাই না যে তার কোনো ইচ্ছে অপূর্ণ থেকে যাক। এবার বলো, তুমি কি আমার সাথে কাজ করবে? আমি কিছুক্ষণ চুপ ছিলাম এবং তারপর আমি আমার দাদিমার দিকে তাকিয়েছিলাম। তার মুখের রঙই বদলে গিয়েছিল, খুশিতে তার চোখ ভিজে উঠছিল। আমি চাইলেও বারণ করতে পারিনি এবং তারপর আমি হ্যাঁ বলে দিয়েছিলাম। আমার মনে হয়েছিল যে এই সব কিছু স্বপ্ন হবে, কিন্তু তেমনটা ছিল না। পরের দিনই তিনি আমাকে নিজের সাথে কারখানায় নিয়ে গিয়েছিলেন এবং ছোট ছোট কাজের জিনিস আমাকে খুব ভালোভাবে বোঝাতে শুরু করেছিলেন। পুরো কিছুটা সময় আমার খুব বিভ্রান্তিতে কেটেছিল। আমি তেমন কিছু বুঝতে পারতাম না, শুধু আমার মাথার ওপর দিয়ে বেরিয়ে যেত। এই সময়ের মাঝে আমার রূপন্তীর সাথে ফোনে কথা হয়েছিল। সে আমাকে শুধু এইটুকুই বলেছিল, তোমার ঘাবড়ানোর কোনো দরকার নেই। যতদিন না তুমি সফল হচ্ছ, আমি সবসময় তোমার পাশে থাকব। ভালোবাসার নামই এটা। যখন তোমার সঙ্গী চিন্তায় থাকে, বিপদে থাকে, তবে সেই মানুষটিকে তার সাহায্য করা উচিত এবং আমি তোমার সাহায্য করছি। তোমার যে কোনো জিনিসের প্রয়োজন হলে তুমি কিছু চিন্তা না করেই আমাকে বলতে পারো। কিন্তু আমি মনে মনে প্রতিজ্ঞা করে নিয়েছিলাম যে যখন আমি সেই মেয়েটিকে বিয়ে করব, তখন এর কোনো ঋণ নেব না, বরং একে রানীর মতো রাখব। যে নারী আমার দারিদ্র্য দেখেও আমাকে নিজের জন্য পছন্দ করেছে, সে কত ভালো মনের হবে। এই সব জিনিস ভেবে আমি বিয়ের জন্য হ্যাঁ বলে দিয়েছিলাম। বেশ কিছুদিন পর আমি পুরো কাজ বুঝে গিয়েছিলাম। মাথা প্রখর হওয়ার কারণে আমি লোকেদের আমার কথায় এমনভাবে জড়িয়ে ফেলতাম যে তারা নিজেরাই অবাক হয়ে যেত। ব্যক্তিত্ব এত ভালো ছিল যে সব মানুষ আমার দিকে তাকিয়েই থাকত। অল্প সময়ের মধ্যেই আমি আমার স্বপ্নের বাড়িও বানিয়ে নিয়েছিলাম। বাবা অনেক বড় জায়গা কিনে রেখেছিলেন, কিন্তু শুধু টাকা না থাকার কারণে আমি কখনোই তা বানাতে পারিনি। এরপর রূপন্তীর সাথে আমার বিয়ে হয়। আজ সে আমার স্ত্রী হয়ে আমার বাড়িতে এসে গেছে। আমার পুরো জীবন বদলে গেছে। কারখানা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, স্ত্রী আছে। দাদিমার কাছে সেই সমস্ত সুখ আছে যার স্বপ্ন সে সবসময় দেখে আসছিলেন। এবং দাদিমার অপারেশনও হয়ে গেছে। এখন তিনি একদম সুস্থ। এই সব কিছু রূপন্তীর কারণেই আমি পেয়েছি এবং আমার সততার কারণে। আমি যদি সততার সাথে না চলতাম, সেদিন তাদের আমানত ফেরত না দিতাম, তবে হয়তো আজ আমার কাছে কিছুই থাকতো না। না এই শান্তি থাকত, না এই সমস্ত সুখ। হয়তো টাকা থাকত, এই বাড়ি ব্যবসা থাকত, কিন্তু মন সেই আরাম পেত না যা এখন পাচ্ছে। আমি সব মানুষকে এটাই বলতে চাই যে টাকা দেখে নিজের নিয়ত কখনো খারাপ হতে দেবেন না। নিজের ওপর বিশ্বাস রাখবেন যে আপনি সৎ পথে সবকিছু করতে পারেন।